brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ধরুন আপনি হাসপাতালে ভর্তি আছেন, অসুস্থ, শরীর খারাপ, অথচ দেখছেন আশেপাশে ঘুরঘুর 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 করছে ইঁদুর। যেখানে তাকাচ্ছেন সেখানে ইঁদুর, যখন তখন যেখানে সেখানে ইঁদুর। রাত্রিবেলা বিছানা থেকে নামছেন, ইঁদুরের গায়ে পা পড়লে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কোথায়? মালদা মেডিকেল কলেজ। ইঁদুরের যন্ত্রণায় জর্জরিত, অসুস্থ রোগীদের ইঁদুর কামড়েও দিয়েছে, এমনটা অভিযোগ পাওয়া যাচ্ছে। আর ইঁদুর থেকে বাঁচতে কি করা হচ্ছে? একেবারে বেডের পাশে ইঁদুর ধরার কল। ভাবুন, হাসপাতালে ইঁদুর ধরার কল, অথচ মালদা মেডিকেল কলেজ যথেষ্ট আধুনিকরণ করা হয়েছে মেডিকেল কলেজে, এমনটা তো গত সরকার তারা দাবি করত। ইংরেজবাজার বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করছেন, ইঁদুর ধরা যন্ত্র আছে মানে মালদা মেডিকেল কলেজে তো ইঁদুর আছে। হাসপাতাল ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল সুপার অবশ্য সমস্যা যে আছে মেনেও নিয়েছে। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণজয়, এই ইঁদুরের বিষয়টা কি রিসেন্টলি হয়েছে হঠাৎ করে ইঁদুরের উৎপাত, নাকি বরাবরই ইঁদুরের সাথে থাকতেই রোগীরা অভ্যস্ত এখানে? প্রথমে বলে রাখি সব্যসাচী, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্বে কিন্তু মালদা জেলা হাসপাতাল ছিল। তৃণমূল সরকারের আমলে এই মালদা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করা হয় এবং তারপর কিন্তু এখানে অত্যাধুনিক যন্ত্রাংশ যেমন বসানো হয়েছে, অত্যাধুনিক পরিচর্যা যেমন করা হয়েছে, ঠিক পাশাপাশি ঝাড় চকচকে বিল্ডিং তৈরি হয়েছে। কিন্তু যে মূল সমস্যা ইদানিং দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে, যে এখানে কিন্তু ইঁদুরের উৎপাত অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মানে ইঁদুর কয়েক বছর ধরে ইঁদুরের সাথেই চিকিৎসা চলছে রোগীর? যেমন একেবারে তাই সব্যসাচী, কয়েক বছর ধরে ইঁদুরের সাথে চিকিৎসা চলছে রোগীদের। এবং আমরা কিন্তু বিগত কয়েক বছর আগে একটি ছবি দেখিয়েছিলাম, যেখানে দেখা গেছিল ইঁদুর কিন্তু এখানে চিকিৎসারত যারা রোগী রয়েছেন তাদের শরীরে কিন্তু আঘাত করছে, ক্ষত করে দিচ্ছে। এবং তারপরে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু নড়েচড়ে বসে এবং পদক্ষেপ নেয়, কিন্তু তারপর কিন্তু সেই ঘটনা কিন্তু আবার পুনরাবৃত্তি হতে চলেছে। এবং আমরা যে ছবি দেখাচ্ছি তা কিন্তু শিহরিত হতে পারে যে মেডিকেল কলেজের প্রত্যেকটি ওয়ার্ডে এইভাবে ঘুরঘুর করছে ইঁদুর এবং রোগীদের সঙ্গে বসবাস করছেন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানেন, তারা রাজ্য সরকারকে জানিয়েছেন, স্বাস্থ্য ভবনও তারা জানিয়েছেন, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। ফলে ইদানিং মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইঁদুর ধরার যে কল বা মেশিন তা কিন্তু ব্যবহার করছেন। এবং এই যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ইঁদুর ধরার জন্য কল রাখা হয়েছে, রোগীদের বেডের পাশে রাখা হয়েছে, যাতে কোনো রকম চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হলে বা কোনো রকম চিকিৎসা যারা করতে এসছেন রোগীরা তারা। অনেক ধন্যবাদ তোমাকে রণজয়। অর্থাৎ বছরের পর বছর ধরে মোটামুটি চলে যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরও জানানো তো হয়েছে, কিন্তু তারপর থেকেও কোনো পদক্ষেপ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ মোটামুটিভাবে এভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছেন, রোগীরাও বোধহয় অভ্যস্ত হতে হয়েছে, তাদের উপায় তো নেই। শ্রীরূপা মিত্র চৌধুরী কি বলছেন শুনবো, আর শুনবো হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর তিনি কি বলছেন। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে, সেজন্য তারা কাজ করছে না, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সমস্যা হয়ে যাচ্ছে। আমরা নিয়ে কথা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। অনিকেত মাহাতোর সাথে আমরা আলাদা করে কথা বলেছিলাম, শোনাই। হাসপাতালের মধ্যে কুকুর, বিড়াল, ইঁদুর সবই রয়েছে। আমরা সবকটা মিউনিসিপ্যালিটি, পৌরসভা এদেরকে অবগত করেছি।
আমাদের এখানে পরিকাঠামোগত অভাব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে। সেই দায়িত্ব এককভাবে পালন করে উঠতে পারবো না, সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে হবে। বলেছিলাম, হ্যাঁ, বেডের পাশে কি যন্ত্র? হ্যাঁ, তো ইঁদুর ধরা যন্ত্র রাখাটা খারাপ নাকি? তো তার মানে আছে বলেই তো রাখা হয়েছে। ইঁদুরকে তো আদর করে রাখার যন্ত্র রাখিনি, তো আমরা রেখেছি ইঁদুর ধরার যন্ত্র। এইভাবেই আমি যে চিকিৎসক হয়েছি এবং আমার মতন অনেক চিকিৎসক এই পরিবেশ এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা চিকিৎসক হয়েছি। কিন্তু পরিস্থিতি বদল হতে গেলে যে পরিমাণ আমূল পরিবর্তন মেডিকেল চিকিৎসার যে বিপুলতা, সেই বিপুলতাকে সঙ্গে নিয়ে যদি এইখানে সুনিশ্চিতভাবে এগোতে হয়, ভালোভাবে কাজ করতে হয়, তাহলে একটা ধৈর্যের সাথে সবাই মিলে প্ল্যানিংয়ের সাথে এগুলো এগিয়ে রাখতে হবে। রাজনীতি বিশ্লেষক সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, যে দেখুন, স্বাস্থ্য ক্ষেত্রে অসুখ, এটা তো আমরা বলে আসছি সেই বাম আমল থেকে। তৃণমূল আমলেও বড় বড় কথা ছিল, তারপরে যে কে সেই হলো, অসুখ আরও প্রকাণ্ড হয়ে গেল। বিজেপি একটা আশ্বাস দিয়ে এসছে, আপনার কি মনে হয় অসুখ সারবে? আসলে সমস্যার গভীরতা যেটা বলছি, ইঁদুর ধরার কল দিয়ে ইঁদুর ধরার আপাত ব্যবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনি অন্যান্য জায়গায় যাবেন, দেখবেন হয়তো কুকুরের অবাধ বিচরণ, বিড়ালের অবাধ বিচরণ। আসল সমস্যার জায়গাটা তো হচ্ছে তলার লেভেলে যে ক্লিনিং, যে শ্রমিক সংগঠন থাকে বা যেগুলো, তাদের ইউনিয়নিজম, অর্থাৎ এই যে ইউনিয়ন বা সিন্ডিকেট গঠনের মাধ্যমে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তারা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রকারান্তরে দেখা যায় যে নিচুতলার সাফাই কর্মীরাই হাসপাতালের নিয়ন্তা হয়ে ওঠে, বেড দেওয়া থেকে শুরু করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া থেকে ওই যে কোনো ঝান্ডার তলাতে এসে দেওয়াটাই। শুনুন, এগুলো তো আমরা জানি, আমরা খবর করেছি, দালাল চক্রের খবর করেছি, কিন্তু এগুলো তো ভাঙতে হবে, সিস্টেম তো চেঞ্জ করতে হবে। চেঞ্জের জন্য তো আমরা আশা করেই পরিবর্তন এনেছি, এবং সেই জন্য বলা যায় গভর্নমেন্টের যদি সদিচ্ছার প্রকাশ, বহিঃপ্রকাশ, বাস্তবে যদি আমরা এই ঘুঘুর বাসা ভাঙতে না দেখি, তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক বা হতাশাজনক পরিস্থিতি আমাদের কাছে আর বোধহয় অপেক্ষা করে না। একদমই। সৌমেনবাবু সঙ্গে থাকুন, আমরা পরের ইস্যুতে চলে যাব, যেখানে সীমান্ত সুরক্ষার দিকটা এবার একটু আসি। যেখানে অমিত শাহ রয়েছেন আমরা জানি, সেখানে হাই ভোল্টেজ বৈঠক রয়েছে আজকে, হয়েছে। ও চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে অনেক দিন ধরেই কেন্দ্র একাধিক পদক্ষেপ করছে, আর আজকে যে সিদ্ধান্ত হয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে, এবারে সুরক্ষায় কেন্দ্রের ত্রিফলা কৌশল। কীরকম ত্রিফলা কৌশল আমরা জানার চেষ্টা করব, কারণ গোটা বিষয়টা একেবারে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তার দিকটা। এবং যেখানে ফেন্সিং দেওয়া ছিল না সেখানে ফেন্সিং দেওয়া হয়েছে, কিন্তু আলাদা করে বেশ কিছু সেন্সিটিভ এলাকা রয়েছে। চিকেন স্টেক তো গোটাটাই সেন্সিটিভ, কিন্তু আলাদা করে নির্দিষ্ট বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, এবং সেই বিষয়গুলো যাতে আরও সিকিউর করা যায়, সেখানে ত্রিকোণ নিরাপত্তা গ্রিড, তার মধ্যে একাধিক জায়গা রয়েছে, এবং গোটা মানে দুই রাজ্যের মধ্যেই গোটা বিষয়টা হবে। চোপড়া যেমন থাকবে, ধুবড়ি, কিষানগঞ্জ, আলাদা করে সেনাঘাঁটি তৈরি হয়েছে। এই তিনটে জায়গা কৌশলগত ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এই জায়গাতে লাগাতার একটা নজরদারি, লাগাতার একটা মহড়া, এই গোটা বিষয়টার মধ্যে দিয়ে কেন্দ্র চিকেন স্নেকটাকে একটা গোটা বিষয়টা কিন্তু একটা জায়গায় আলাদা করে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা, আরও ভিজিবল করা, সেদিকে নজর রাখা হয়েছে। কি বিষয়টা আমার সহকর্মী শুভদীপ গোটা বিষয়টা একটু বুঝিয়ে দিয়েছিল, ওর কাছ থেকে জেনে নিই। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের একটা অংশ, আর এই চিকেন স্নেককে ঘিরেই চোপড়া, ধুবড়ি এবং কিষানগঞ্জ, তার মানে বিহারের কিষানগঞ্জ, উত্তর দিনাজপুরের চোপড়া এবং অসমের ধুবড়ি, এই তিন জায়গাতে একেবারে ত্রিফলা গ্রিড তৈরি করা হচ্ছে। নজর রাখা হবে মূল চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের উপর। কোনোভাবেই এই চিকেন স্নেকের নিরাপত্তায় যাতে কোথাও কোনো ফাঁক না থাকে, সেই কারণেই এই ত্রিফলা গ্রিড, যে ত্রিফলা গ্রিডের কথা গতকালই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন গতকাল অমিত শাহ, সেটা আগে শোনাই। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए
त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी, ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहां पर वर्चस्व भी बढ़ाया है। हमने समय समय पर तीस्ता प्रहार और ऐसे हमने कई प्रकार के अभ्यास कार्यक्रमों को भी हाथ में लिया है। আরেকটু জেনে নি, বুঝে নি। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, দেখো, ইতিমধ্যেই বিএসএফকে 1129 একর জমি হস্তান্তর হয়ে গিয়েছে। সুতরাং ডবল ইঞ্জিনের সুবিধা যে এবার পাহাড় বা এই পাহাড় অঞ্চলের যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, তাতে যে একটা বড়সড় তার একটা প্রভাব পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি গতকাল এসএসবি ফ্রন্টিয়ারের অনুষ্ঠান, সেখানে তিনি কিন্তু এই বিষয়ে একেবারে স্পষ্ট ইঙ্গিত করেছেন। গতকাল রাতে কিন্তু উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে এবং আজকে এই মুহূর্তে যে এসএসবির ডিজি থেকে শুরু করে বিএসএফের ডিজি, আরপিএফের ডিজি সকলকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে সেই হোটেল থেকে কিন্তু একের পর এক যারা বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা, ডিজি লেভেলের যারা ছিলেন, সচিব লেভেলের যারা ছিলেন, আমলারা, তারা প্রত্যেকেই একের পর এক তারা এবার বেরোচ্ছেন। মূলত স্বরাষ্ট্র মন্ত্রক যেটা স্পষ্ট করতে চাইছে একটা ত্রিকোণ নিরাপত্তা গ্রিড, যেটি শিলিগুড়িকে কেন্দ্র করে শিলিগুড়ি করিডোরকে নিশ্চিদ্র নিরাপত্তার মোড়ক দেওয়া হবে। সেখানে অসমের ধুবড়ি, অন্যদিকে কিষানগঞ্জ এবং চোপড়া, এই তিনটি অঞ্চলকে ঘিরে এই কৌশলগত ঘাঁটি হিসেবে কিন্তু চিহ্নিত করা হবে এবং তার পাশাপাশি যৌথ সামরিক মহড়া, তাতেও কিন্তু জোর দেওয়া হবে। কেন্দ্র রাজ্য এক ছাতের তলায় এসে যাতে এই যৌথ সামরিক মহড়া এবং সেখানে শক্তি প্রদর্শনের জায়গা থাকে এই বাহিনীর, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হবে এই শিলিগুড়ি করিডোরকে ঘিরে। মূলত এই স্পর্শকাতর এলাকার নিরাপত্তা ব্যবস্থা একেবারে নিশ্চিদ্র করবার জন্য এই বিশেষ কৌশল বা বিশেষ নজর কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বলা যেতে পারে অমিত শাহের রয়েছে। সেই মর্মেই মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে একেবারে এই বাহিনীর 3 প্রধানকে সঙ্গে নিয়ে কিন্তু একসঙ্গে বৈঠক করে এই বিষয়টি সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র। অনেক ধন্যবাদ কমলাক্ষ তোমাকে। আর এটা নিয়ে সিকিউরিটি এক্সপার্টরা কি বলছেন সেটাও শুনে। চিকেন স্নেক বাড়তি নজর তখন থেকেই পেয়েছে যখন থেকে বাংলাদেশের বিশেষ কিছু র্যাডিক্যাল গ্রুপ বারংবার বোঝাবার চেষ্টা করেছে তাদের সেপারেটিস্ট মাইন্ডসেট, এবং এই জিনিসটা কিছুটা হলেও অস্বস্তি ঘটিয়েছে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে, যেটা খুব ভয়ানক একটা ডিরেকশন নিয়েছে। এবং আজকে একটা জানিয়েছে ডিরেকশনটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ এমন কিছু র্যাডিক্যাল অসমোসিস ঘটাতে পারে যেটা আগামী দিনে গিয়ে আমাদের সবাইকে বিপদে ফেলবে। তাই জন্য নিজেদের প্রস্তুত রাখাটা ইন্টারনাল সিকিউরিটির বেসিক, আর সেটাই করছেন আমাদের হোম মিনিস্টার। আমি শোভনবাবু, এটাই বোধহয় ফ্যাক্ট যে এই আফটার জুলাইয়ের যা সমস্ত কীর্তি কারখানা বাংলাদেশে হলো, কোথাও গিয়ে এইটা অন্তত একটা থ্রেট পারসেপশন তৈরি করেছে যে বাংলাদেশ, যাকে আমরা মোটামুটি বন্ধু দেশ বলে ভাবতাম, সেটা সেই জায়গায় হয়তো নেই। তার থেকেও মনে করুন যেটা ইলেকশনের পরেও আমরা বাংলাদেশ ইলেকশনের পরে যেটা দেখছি বাস্তব পরিস্থিতি, আপনি যদি দেখেন কোচবিহার থেকে কাকদ্বীপ, অর্থাৎ আমাদের সীমান্তবর্তী যে জায়গাগুলোর নির্বাচনী ক্ষেত্র বাংলাদেশের, প্রত্যেক কটায় জামাতদের মতো মৌলবাদী শক্তির যে জেতার ফলে সেই জায়গাগুলো কিন্তু সেন্সিটিভিটি থেকে, স্পর্শকাতরতার থেকে অধিক পরিমাণে এখন ভয়ানক হয়ে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার প্রশ্নে। সেই জায়গা থেকে বলা হয় আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে বা এক্ষেত্রে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার, এই দুটো পাওয়ারের সংমিশ্রণের মধ্য দিয়েই কিন্তু আমাদের সীমান্ত সুরক্ষার প্রশ্নে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ এখানে আমরা এইবার লক্ষ্য করছি। এবং জমি দেওয়ার ক্ষেত্রেও ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে যাহাত একটা খোলা জায়গা পাওয়া গেছে, তাই অতি দ্রুত সেই সুরক্ষা তার ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দিকটা দৃষ্টি এসেছে এবং সেইটা আশা করি যে অত্যন্ত দেশের পক্ষে কার্যকরী ভূমিকা নেবে বলে বিশ্বাস।
একদমই শোনো, সঙ্গে থাকুন। আমরা পরে আর একটা গুরুত্বপূর্ণ খবর আসছে, সেদিকে নজর রাখবো, কারণ চিকিৎসা নিয়ে একটা এসওপি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। কি এসওপি? যাদের এখনো পর্যন্ত আয়ুষ্মান নেই, না থাকলে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা। এবারে আয়ুষ্মান স্বাস্থ্যসাথী যদি না থাকে কিছুই, তাহলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও সুবিধা রয়েছে। রোগী ভর্তির ক্ষেত্রেও নতুন নিয়ম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আলাদা করে বেঁধে দেওয়া হয়েছে। ফলে গোটা বিষয়টা একটু নতুনভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে সবাইকে একটা বিমার আওতায় আনা যায়, একেবারে প্রত্যন্ত মানুষ যারা রয়েছেন তাদেরকে বিমার আওতায় আনা যায়। সমস্ত বিষয়টা সেভাবেই সাজানো হচ্ছে ধীরে ধীরে। একদিকে যেমন আয়ুষ্মান ভারত রয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা রয়েছে, আর মাঝখানে তো স্বাস্থ্যসাথী রয়েছে। এবারে গোটা বিষয়টা থেকে ধীরে ধীরে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন শর্মাকে বরঞ্চ জিজ্ঞেস করে, অয়ন, আয়ুষ্মান একদিকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা একদিকে, স্বাস্থ্যসাথী একদিকে, আস্তে আস্তে কি এটা গোটা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে? একেবারেই তাই, সেই কাজটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর করছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি এসওপি জারি করে জানিয়ে দেওয়া হচ্ছে। আগে একেবারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে কারা পাবেন না। এবার এসওপি জারি করে প্রত্যেকটা হাসপাতালকে জানিয়ে দেওয়া হলো যে কারা আয়ুষ্মান ভারতের যোগ্য, কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা পাবেন। আর স্বাস্থ্যসাথী যেটা চলছিল পূর্বতন সরকারের, সেই স্বাস্থ্যসাথী কতদিন পর্যন্ত চলবে, কিভাবে তারা পরিষেবা পাবে। প্রথমত তোমাকে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত গোটা রাজ্যের সমস্ত মানুষ যারা স্বাস্থ্যসাথীতে ইনক্লুড রয়েছেন, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি হাসপাতালে যান, সেক্ষেত্রে দেখতে হবে সেই রোগীর পরিবার, সেই ব্যক্তি যে আদৌ আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। সেটি টিএমএস বলে একটি পোর্টাল রয়েছে প্রত্যেকটি সরকারি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে এই পোর্টালের মাধ্যমে দেখে নেওয়া হবে সেই ব্যক্তি একেবারে আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। যদি দেখা যায় সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের যোগ্য, তার কার্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে, ডিজিটাল কার্ড তৈরি হয়ে গিয়েছে, তাহলে তৎক্ষণাৎ তাকে একেবারে আয়ুষ্মান ভারতের পরিষেবা তাকে শুরু করে দেওয়া হবে। আমি বুঝে নি, ধরা যাক আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হাসপাতালে গেলাম, হাসপাতাল কর্তৃপক্ষ যদি দেখেন যে আমি আয়ুষ্মান ভারতের যোগ্য, তাহলে স্বাস্থ্যসাথীর বদলে আমি আয়ুষ্মান ভারতের কার্ডটা পেতে পারি, সেই সুবিধাটা অন্তত আমি পাবো, তাই তো? এখানে কিন্তু কন্ডিশন তোমাকে বলে রাখি, যদি সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের যোগ্য কিন্তু তার কার্ড এখনো পর্যন্ত ইকেওয়াইসি হয়নি, ভেরিফিকেশন হয়নি, তৈরি হয়নি, তখন কিন্তু সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। সেই ব্যক্তি কিন্তু স্বাস্থ্যসাথীরই পাবেন। যদি দেখা যায় তার ডিজিটাল কার্ড তৈরি হয়ে গিয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তখন কিন্তু সেই ব্যক্তি স্বাস্থ্যসাথী থাকলেও আয়ুষ্মান ভারতে কিন্তু তার একেবারে ট্রান্সফার হয়ে যাবে, তিনি আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে। এটা কিন্তু তোমার প্রশ্নের উত্তর। এবার হচ্ছে যে সমস্ত মানুষজন যার কোনো কিছুই ক্যাটেগরির মধ্যে পড়েন না, তিনি আয়ুষ্মান ভারতেও পড়েন না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারও ক্যাটেগরিতে তার নাম নেই, স্বাস্থ্যসাথীতে আগেও ছিল না, তাহলে তারা কি করবেন? তারা কি পরিষেবা পাবেন না? সেক্ষেত্রে কিন্তু একটা প্রভিশন ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এসওপিতে বলে দেওয়া হচ্ছে। সেখানে কি করতে হবে? এই আধার কার্ড, সেই ব্যক্তি বা সেই পরিবারের সদস্য আধার কার্ড নিয়ে যাবেন হাসপাতালে রোগী ভর্তির সময়, টিএমএস পোর্টালে দেখা হবে যে কোন ক্যাটেগরিতে ম্যাচ করছে তার। প্রথমত যদি দেখা যায় সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, তাহলে কিন্তু তার ডিজিটাল যে পরিষেবা, সেই আয়ুষ্মান ভারতের পরিষেবা তাকে শুরু করে দিতে হবে। যদি দেখা যায় আয়ুষ্মান ভারতের ক্যাটেগরিতে তিনি পড়েন না, তাহলে কিন্তু পড়ে থাকছে কি? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা তাকে ফর্ম ফিল আপ করিয়ে পরিষেবা কিন্তু শুরু হয়ে যাবে স্বাস্থ্য। আচ্ছা, অনেক ধন্যবাদ অয়ন। আমি শোভনবাবুর কাছে খুব সংক্ষেপে প্রতিক্রিয়া দিতে চাই। শোভনবাবু, এটা ভালো, অন্তত এতগুলো যোজনা, এত বিমা, সেখানে অন্তত প্রশাসন যদি উদ্যোগ নেয় যে আমি কার মধ্যে পড়ি, কোথায় আমি যাব, তাহলে একটু সুবিধে হয় সাধারণ মানুষের বুঝতে অন্তত। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, মনে করুন যে কোনো যে একটা ট্রানজিশন পিরিয়ডে এগুলো করতে একটা সময় লাগে বা স্থিতি দিতে হয় গভর্নমেন্টকে। কিন্তু একটা বিভ্রান্তির জায়গা ছড়াচ্ছে, যারা আমরা প্রান্তিক গ্রামীণ অঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ রাখি, সেই মানুষরা কিন্তু একটা দিশেহারা পরিস্থিতির মধ্যে থাকে। অর্থাৎ সেই জায়গা থেকে প্রশাসন যদি অন্তত বিডিও লেভেল অফিসগুলোতে এই রকম সহায়তা কেন্দ্র দ্বারা এই বিভ্রান্তি যে মূলক জায়গার মধ্যে মানুষ রয়েছে, তারা তাদের থেকে মুক্তি দিক। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।